আবার চলে এলাম দার্জিলিং। কিসের টানে ঠিক জানি না, অঞ্জন দত্তের গান, নাকি ফেলুদার গল্প, নাকি আপাতমস্তক ছাপোষা বাঙালি জীবনে একটু ইউরোপিয়ান ছোঁয়া পেতে। কিন্তু কাল যখন দূরে দাওয়াই পানিতে বসে দার্জিলিংয়ের পাহাড়ের দিকে দেখছিলাম, মনে হচ্ছিল দার্জিলিংয়ের পাহাড় যেন চুপি চুপি আমাদের বলছে, কিরে এত দূর এসে দেখা না করে চলে যাবি। তাই চলে এলাম আর ভাবলাম সাইট সিইংয়ের জন্য বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করব না, বরঞ্চ মল রোডের ওপর একটা ভালো সুন্দর হোটেল খুঁজবো আর সেখানে বসে দার্জিলিংটাকে এনজয় করব। যেখানে থাকলে দার্জিলিংয়ের এই পুরো মল রোডের ভাইবসটা নিজের মধ্যে আত্মস্থ করতে পারবো। তো চলো খুঁজে বার করি এরকম একটা হোটেল, আর তোমাদের সাথে শেয়ার করি সেখানে আমাদের থাকার অভিজ্ঞতাই বা কীরকম। হ্যাঁ, আর দার্জিলিংয়ে এসে কোথাও ঘোরাঘুরি না করে একটা অলস দিন কিভাবে কাটাবে, আর সেখানে ঘোরাঘুরির সাথে খাওয়া দাওয়া শপিং এগুলোই বা কোত্থেকে করবে। এই সব সুন্দর একটা দিন বেশি পরিশ্রম না করে দার্জিলিং উপভোগ করা যায়, একদম সব কিছু থাকবে এই ব্লগে। তো চলো শুরু করি। দার্জিলিং এবং তার আশেপাশে ঘোরার জায়গায় আজ আমাদের তৃতীয় দিন। আমরা প্রথম থেকেই অফবিট জায়গায় ঘুরছি, কিন্তু যখন এখানে মায়েদের নিয়ে এসেছি, মায়েদের যদি দার্জিলিংয়ে নিয়ে না যাই তাহলে বোধহয় আর বাড়ি ঢুকতে পারবো না, কারণ অফবিট জায়গায় কেনাকাটা করা সম্ভব নয়। তাই আজকে তৃতীয় দিন বা বলা যায় শেষ দিনে আমরা যাচ্ছি বাঙালির চিরপরিচিত চির ভালো লাগার জায়গা দার্জিলিং। দাওয়াইপানি থেকে দার্জিলিং বেশি দূরে নয়, যেতে বেশিক্ষণ লাগবেও না, আর আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছিও না, থাকবো বসবো টাইম স্পেন্ড করবো, সেই জন্যই যাচ্ছি। যাওয়ার পথে একটা দুটো কিছু স্পট যদি পড়ে সেগুলো দেখে নিয়ে যাব। এখন আপাতত দাওয়াইপানি থেকে এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ের এই চেনা রাস্তাটার এক এক সময়ে এক এক রকম রূপ, কখনো মিঠে রোদের আলো, আবার কখনো বর্ষায় চতুর্দিক মেঘ কুয়াশায় ঢাকা। সত্যি এই রাস্তা কোনোদিন পুরনো হওয়ার নয়। তোমরা কে কোন সময় দার্জিলিং গেছো আর এই রাস্তাটাকে কিভাবে দেখেছো অবশ্যই জানিও কমেন্টে। আগের দুদিনের মতো আমরা একই ড্রাইভারের সাথে আজকেও দার্জিলিং যাচ্ছি। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই দেখো, কথা বলতে বলতেই চলে এসেছি দার্জিলিং শহরের বেশ কাছে। দেখতে পাচ্ছ তো, এদিকে শুরু হয়ে গেছে টয় ট্রেনের লাইন। চলো সামনে এগোনো যাক। প্রায় 10টা নাগাদ আমরা দাওয়াইপানি থেকে স্টার্ট করেছিলাম, আর এই 1 ঘন্টার মধ্যেই আমরা ঘুম স্টেশনের কাছে পৌঁছে গেছিলাম। যদি তুমি ট্রেনে করে না আসো তাহলে আলাদা করে গাড়ি দাঁড় করানোর নিয়ম তো ঘুম স্টেশনে নেই, তাই বাইরে থেকে দেখে নিলাম এই ঘুম স্টেশনটাকে। দার্জিলিংয়ে ঘুরতে এলে দার্জিলিং ঢোকার আগেই যে জায়গাটায় অবশ্যই সমস্ত ট্যুরিস্ট গাড়ি এসে দাঁড়ায় সেখানে আমরাও দাঁড়িয়েছি, আর সেটা হচ্ছে এই ঘুম মনেস্ট্রি, যার আরেক নাম ইগাচোলিং মনেস্ট্রি। দার্জিলিং অবস্থিত এই ঐতিহাসিক বৌদ্ধ মনেস্ট্রিটি প্রায় 8,000 ফুট উচ্চতায় রয়েছে, যা ভারতের অন্যতম উচ্চ মনেস্ট্রিগুলোর মধ্যে একটি। হ্যাঁ জানি সবাই বলবে এই আবার নতুন কি কথা, এ তো সবাই জানে। আচ্ছা তাহলে বলো তো, ঘুম মনেস্ট্রির এই বুদ্ধ মূর্তিটার স্পেশালিটি কি? এটা হলো ভবিষ্যতের বুদ্ধ, যে যখন পৃথিবীতে অন্যায় পাপ অনেক বেড়ে যাবে তখন এসে বাঁচাবেন আমাদের। অনেকটা কল্কি অবতারের মতো কনসেপ্ট, তাই না? এবার ঝটপট কমেন্টে বলে ফেলো দেখি এই বুদ্ধ মূর্তিটার নাম কি? ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্য তো হতেই হবে বাতাসিয়ালু। তো চলো সেদিকেই এগোনো যাক। পার হেড 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে এন্ট্রান্সের সামনে যখনই ভাবছি একটু ছবি তুলবো, অমনি দেখি টয় ট্রেনটা হাজির। আর কি দৌড়ো, এটাকেই তো আগে ছবিতে তুলতে হবে, কারণ মেন অ্যাট্রাকশন তো এটাই। না, দৌড়ে খুব একটা লাভ হলো না। আমরা পৌঁছানোর আগেই ট্রেনটা লুপে ঘুরে তার নির্ধারিত স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। এখন এখান থেকে লোকজন নামবে, তারপর আবার পরের লোকজন উঠবে, মোটামুটি 15 মিনিট ট্রেনটা এখানে দাঁড়াবে। আর কি, ততক্ষণ আমরা চারপাশটা আর একবার ঘুরে দেখে নিলাম। বাতাসিয়া লুপে যখনই আসো না কেন, যে সিজনেই আসো না কেন, এইখানে মোটামুটি লোকজনের ভিড় থাকবেই থাকবে।
শেষে ট্রেন ছাড়ার হুইসেল দিল, আর আমরাও আবার ক্যামেরা নিয়ে রেডি হয়ে পড়লাম এই টয় ট্রেনের যাত্রাটাকে রেকর্ড করব বলে। জানো তো, চোখের সামনে যখনই এই টয় ট্রেনটাকে দেখি, ছোটবেলাকার সেই ঝিকঝিক করে ট্রেন গাড়ি খেলার কথা মনে পড়ে যায়। কি সুন্দর হুইসেল দিতে দিতে এগিয়ে আসে এই ছোট্ট ছোট্ট কামরার ট্রেনটা, তাই না? সত্যি দার্জিলিং মানে কারোর কাছে ছোটবেলাকার অনেক স্মৃতি, কারোর প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা, আবার কারোর এইভাবে এই খেলনা গাড়িটা করে পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠা। কিন্তু বাংলায় একটা কথা আছে না, খেতে পেলে শুতে চায়। আমার হয়েছিল সেইরকম অবস্থা। একবার টয় ট্রেন দেখে শান্তি হলো না, মনে মনে ভাবছিলাম, ইস, স্টিম ইঞ্জিনওয়ালা টয় ট্রেনটা তো দেখতে পেলাম না। আর যেই বাতাসিয়ার লুক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব, অমনি দেখি দূরে ধোঁয়া উড়িয়ে গুটি গুটি পায়ে এই সরু রেল লাইন ধরে এগিয়ে আসছে সেই স্টিম ইঞ্জিনওয়ালা টয় ট্রেন। আর কি, আবার দাঁড়িয়ে পড়লাম। না, ট্রেন গাড়ি খেলা তো অনেকক্ষণ হলো, এবার আবার রওনা হওয়া যাক গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই চলে এলো টয় ট্রেনের শেষ স্টেশন, অর্থাৎ দার্জিলিং স্টেশন। আমরা চলে এসেছি এখন দার্জিলিংয়ের সেই জায়গায়, ভানু ভবনের সামনে, যেখানে মোটামুটি সব গাড়ি ড্রপ করে, কারণ মল রোডে তো গাড়ি চলবে না। তো চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। হোটেল থেকে পোর্টার পাঠিয়েছে, তো তারা আমাদের মালপত্র নিয়ে এগিয়ে গেছে। আমরা যাচ্ছি এখন। আচ্ছা, এই রাস্তাটা ধরে হেঁটে এলাম আর চলে এসেছি সেই বিখ্যাত মল রোডে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের হোটেল কিন্তু একদম এই মল রোডের ওপরেই। চলো যাওয়া যাক, ওই যে আমাদের হোটেল, হোটেল সানফ্লাওয়ার। এই যে রিসেপশনে এসে এখন ফিল আপ করছি ফর্ম, যাতে আমাদের রুমটা তাড়াতাড়ি পেয়ে যাই। তো চলো এখন লিখে নেওয়া যাক। আমরা একদম রিসেপশন এরিয়ার কাছেই দুটো রুম পেয়েছি, 201 এবং 202। তো চলো আগে এই রুমটা দিয়ে রুম ট্যুরটা শুরু করছি। খুবই সুন্দর একটা জায়গা, একটা হোটেল থাকার জন্য। এখানে আগে ফার্স্টে ঢুকেই এখানে লাগেজ রাখার জায়গা আছে, এবং এই যে দরজার পেছনে দেখে দিচ্ছি কম্বল দেওয়া আছে, এখানে লকার দেওয়া আছে আর মিনি ফ্রিজ। ওকে, আচ্ছা, এইবার এইখানে দেওয়া আছে কিছু সোপ। হ্যাঁ, এবার এদিকে রয়েছে টয়লেট, বেশ বড় মাপের, সুন্দর, একদম আলাদা করে বাথিং এরিয়া করা, গিজার দেওয়া আছে, খুব সুন্দর টয়লেট, ওয়েস্টার্ন স্টাইলের অবভিয়াসলি। আর তারপরে ঢুকেই বাঁদিকে দেখো এখানে রয়েছে টেবিল চেয়ার, যেখানে ফ্লাক্স থেকে শুরু করে চায়ের সরঞ্জাম সব কিছু দেওয়া রয়েছে। আর এখানে ডান দিকে রয়েছে একটা ডাবল সাইজ বেড, এবং শুধু তাই নয়, যেহেতু আমরা 3 জন থাকবো, আমরা বলেছিলাম, তোরা খুব সুন্দর করে একটা অকুপেন্সির জন্য বেড দিয়ে দিয়েছে। এখানে একটা সিটিং এরিয়া, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে পর্দা সরালেই একদম দার্জিলিং শহরের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে তো অবভিয়াসলি রয়েছে একটা মিরর, আর তার পাশেই রয়েছে টিভি। চলো এবার পরের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 202, অলমোস্ট সেম। এখানে ওই লাগেজের জায়গা, ডান দিকে ওয়াশরুম, এবং সেম জিনিস, যেখানে ওয়াশরুমের ভেতরে সোপ টোপ সব দেওয়া আছে। এখানেও ডাবল বেড, তার পাশে একটা টেলিফোনের জায়গা, এখানে টিভি, টেবিল, এখানে আরও একটি টেবিল
যেখানে সমস্ত চায়ের সরঞ্জাম দেওয়া রয়েছে এবং এখানে একটা খুব সুন্দর নাইট ল্যাম্প শেড রয়েছে। এখানেও রয়েছে বসার জায়গা এবং এখান থেকেও দেখা যাচ্ছে সেই দুর্দান্ত ভিউ। বেশ, এবার বলে দিই এইখানে রুম বুক করবে কিভাবে। এইখানে আমরা যেহেতু এখন অফ সিজন অর্থাৎ ফেব্রুয়ারিতে এসেছি, তাই আমরা রুম পেয়ে গেছি এই ধরনের রুম 3 শেয়ারিংয়ের জন্য 4000 টাকায়। সিজনের দামটা আরেকটু বাড়ে এবং এই রুম বুকিংয়ের জন্য এদের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। হোটেলে চেক ইন করে নিয়েছি, সেটা তো দেখতেই পেলে। চলো এবার যাওয়া যাক লাঞ্চ করতে। তো তার জন্য আমরা যাব আবার মল রোডে। জানো, আমরা দুজন যখন প্রথমবার দার্জিলিং এসেছিলাম এই হেরিটেজ চ্যাডলেট হোটেলটাতেই ছিলাম। এমনি হোটেলটা ভালো লোকেশন ওয়াইজ, বাট মেনটেনেন্সের একটু সমস্যা আছে, একটু স্টাফি লেগেছিল আমার হোটেলটা। যাই হোক, আবার হাঁটতে শুরু করলাম এই চেনা পরিচিত মল রোড ধরে। একই জায়গার কতবার যে ছবি তুলি তার বোধহয় ঠিক ঠিকানাই নেই। কারণ আমার মনে হয় দার্জিলিং মানেই স্মৃতির ডায়েরিতে আবার একটা করে পাতা অ্যাড হওয়া। আর এই বাজার এরিয়াটার মধ্যে দিয়ে যে হাঁটতে শুরু করলাম, অমনি মায়েদের ধরে রাখা তো মুশকিল হচ্ছিল। একবার আমার মা এই দোকানের দিকে যায়, তো আর একবার আমার শাশুড়ি মা অন্য দোকানে দাঁড়িয়ে পড়ে। অনেক বুঝিয়ে শুনিয়ে বললাম, আগে খেয়ে নেবে চলো, তারপর করো যত ইচ্ছে শপিং। ওকে, নাও দার্জিলিংয়ে এসছি, মোমো খাবো, and you have to go to the best destination for that is Kunga. কুঙ্গায় যারা এসেছো তারা তো অলরেডি জানো, আর যারা আসোনি তাদের জন্য বলে দিই, কুঙ্গায় নিজেদের জন্য একটা সিঙ্গেল টেবিল পাওয়া কিন্তু খুব মুশকিল। এখানে কিন্তু শেয়ার টেবিলেই বসতে হয়। প্রত্যেক টেবিলে মেনু দেওয়া থাকে, সেই মেনু দেখে নিজে হাতে লিখে দিতে হয় কি কি অর্ডার করবে। আমরা অর্ডার করেছিলাম চিকেন সুপি গ্লাস নুডলস, যেটা খেতে খারাপ ছিল না। এছাড়াও মায়েরা নিয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গ্রেভি নুডলস। এবং সব শেষে অবশ্যই কুঙ্গার চিকেন স্টিম মোমো, যেটা খেতে মেনলি কুঙ্গায় আসা। আর হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসের কত দাম সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এই কুঙ্গায় লাঞ্চ করে আমরা বেরোলাম। একটা কথা সত্যি করে বলবো, এর আগে কুঙ্গায় আগে দুবার খেয়েছি এবং প্রচণ্ড হাই এক্সপেকটেশন নিয়ে এবারে কুঙ্গায় ঢুকেছিলাম। যে আইটেমগুলো খেলাম আমার এবারে মনে হয়েছে কুঙ্গার যে কোয়ালিটি ছিল সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে। কারণ চিকেনের প্রত্যেকটা আইটেমই চিকেন মোটেই আমার ভালো লাগেনি। চিকেন যথেষ্ট মানে কি বলবো, একটু মানে সফট ছিল না চিকেনটা। মোমোটার মধ্যে আগে যে একটা জুসি ব্যাপার থাকতো সেটাও মিসিং ছিল। তো একটু লেট ডাউন হলো আমার কুঙ্গায় খেয়ে এবারে। যাই হোক, লাঞ্চ তো খেয়ে কারোরই মন ভরেনি। এবার অ্যাটলিস্ট মন ফুরফুরে করার জন্য সবাইকে ভালো করে একটু শপিং করার সুযোগ করে দিতে হবে। তো চলো যাওয়া যাক শপিংয়ে। খাওয়ার পর মল রোডে আমরা কেনাকাটা করতে বেরিয়েছি। দার্জিলিং মানেই কেনাকাটা। আর দেখো, আমরা যে জায়গাটা থেকে মেনলি কেনাকাটা করলাম, রাজ জুয়েলার্স আছে এইখানে। এই রাজ জুয়েলার্সের একদম অপোজিটে ক্লাসিক কালেকশন, ঠিক আছে, এইখান থেকে আমরা কেনাকাটা করেছি। আমাদের অ্যাটলিস্ট বোধহয় 8 থেকে 10,000 টাকা বিল হয়ে গেছে এখানে। কিন্তু এই দোকানটাকে রেফার করছি তার একটাই কারণ, যে আমরা এটা 3rd টাইম আসছি এই দোকান থেকে এবং এখানে আমরা কি না কিনিনি, সোয়েটার কাম জ্যাকেট মানে চেনওয়ালা পুলোভার যেগুলো হয়, এবং দেখো সোয়েটারের ভেতরে এত সুন্দর পশমের করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এই রকম আমরা কোট কিনেছি মায়েদের। এই কোটটাও দুর্দান্ত, এই কোট আমি আগেও নিয়ে গেছি এই ব্র্যান্ডের। এছাড়াও ওখান থেকে আমরা কিনেছিলাম মেয়েদের পরার লং উলেন সোয়েটার, যেটার যতটা সুন্দর ডিজাইন ছিল ততটাই সেটা সফট ছিল কোয়ালিটিতে। আরও কিনেছিলাম ছেলেদের হাফ সোয়েটার আর হুডি। আর হ্যাঁ, এখানেই এদের কালেকশন শেষ নয়। মডেলকে পরানো এই ব্ল্যাক স্টাইলিশ পঞ্চুটাও আমার ভীষণ নজর কেড়েছিল, তাই ওটাও প্যাক করে দিতে বলেছিলাম। এছাড়াও এদের কাছে তুমি যেরকম উইন্টার কালেকশন চাইবে সেরকমই পাবে, আর দাম ভীষণ রিজনেবল। এমনকি ছেলেদের আর মেয়েদের উইন্টারে পরার লোয়ার পার্টের সমস্ত আইটেমও এই দোকানে পাওয়া যায়। বিকেল হয়ে গেছে আর
দার্জিলিংয়ে এসছি আর ফেলুদার স্মৃতিবীর জড়িত কেভেন্টার্সে হট চকলেট খাবো না, সেটা কি হয়? চলো। সিঁড়ি দিয়ে উঠে অবশেষে পৌঁছে গেলাম কেভেন্টার্সের রঙিন রঙিন ছাতাওয়ালা এই ছাদে। আর জানি না কোন দেবতার মুখ দেখে উঠেছিলাম, কেভেন্টার্সের ছাদ এত ফাঁকা এর আগে আমি কোনোদিন পাইনি। চলে এসছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। সবাই এখন খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত। আরও এক প্লেট আসবে যদিও। বাই দ্য ওয়ে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের পার প্লেটের দাম হচ্ছে 90 টাকা। আর এর সঙ্গে আমরা নিয়েছি হট চকলেট, যেটার দাম পড়বে 95 টাকা। হট চকলেট, ওয়াও। আচ্ছা চলো ফার্স্টে চুমুক দিয়ে দেখা যাক। দারুণ খেতে, দারুণ খেতে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা একটু হোটেলে গেলাম রেস্ট নেওয়ার জন্য। গেলে শপিং করে আমরা একটু ফিরে এসেছিলাম, হোটেলে রেস্ট নিয়েছি। এখন সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি দার্জিলিং মলে, কারণ দার্জিলিংয়ে এসছি আর দার্জিলিং চা খাবো না সেটা তো হয় না। আর হ্যাঁ, আমরা কোনো লাক্সারিয়াস জায়গায় দার্জিলিং টি খাবো না, কারণ আমার মনে হয় এই যে রাস্তার ধারে একটা দুর্দান্ত দার্জিলিং টি পাওয়া যায়, এদিকেও পাওয়া যায়, ওদিকেও আছে, লাইন দিয়ে সব বসে আছে, এদের কাছ থেকে চা খাওয়ার মজাটা আলাদা। চলো চাটা খাওয়া যাক। ठीक है, हम आपको देंगे। आप सुबह कब आते हैं आप लोग? हम सुबह नहीं आते, हम शाम को 3 बजे आते हैं। বেলার দার্জিলিং মল রোড মায়াবী, নস্টালজিক, আর জানি না আমার সমস্ত বিশেষণ এখানে এসে শেষ হয়ে যায়। একটা অদ্ভুত ভাইবস আছে এই মল রোডটায়, যেটা বোধহয় মানে বছরের পর বছর ধরে কখনোই পুরনো হবে না। তাই আমরাও এখন এখানে ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যহীনভাবে। দার্জিলিংয়ে এসছি, কুঙ্গা হয়ে গেছে, তার সাথে খেয়েছি কেভেন্টার্সেও। তাহলে দার্জিলিংয়ের আরেকটা আইকনিক জায়গা বাদ যাবে, সেটা কি কখনো হয়? তো চলো এবার রাতের খাবার গ্লেনারিজে। আর হ্যাঁ, আরও একটা জিনিস এখানে বলে দিই, যেমনটা তোমাদের শুরুতেই বলেছিলাম, এখানের এই আইকনিক জায়গাগুলোয় খেয়ে আমরা তোমাদেরকে জানাবো কি তারা তাদের কোয়ালিটি কতটা মেনটেন করেছে। কেভেন্টার্স তেমনই অথেন্টিক আছে যেমনটা ছিল। কুঙ্গায় একটু লেট ডাউন হয়েছিলাম, আগেই বলেছি। এবার গ্লেনারিসকে দেখার পালা, চলো। চলো, আমাদের প্লেট তো পুরো ফুল। ফার্স্টেই খাচ্ছি এই পিনা কোলাডা কেক। দারুণ খেতে। পাইনাপেল কেক কেমন খেতে? অসাধারণ। অসাধারণ খেতে, অসাধারণ। রসাটা কেমন খেতে? ভালোই। গ্লেনারিসে খাওয়া আমাদের শেষ। অ্যান্ড হ্যাঁ, গ্লেনারিসে বেকারিতে আমরা খেয়ে ভীষণভাবে সন্তুষ্ট। গ্লেনারিস তার যে একটা মানে কি রেপুটেশন, এটা যেমন ছিল সেটা আমি বজায় রেখেছে। মল রোড অলমোস্ট ফাঁকা, আমাদের ডিনার কমপ্লিট। আর এবার সারাদিন ঘোরাঘুরি করে ভীষণ ক্লান্ত, সো অ্যাট লাস্ট আমরা হোটেলে ফিরে যাচ্ছি এবং সবাইকে এখানেই শুভরাত্রি। গুড মর্নিং। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা এখান থেকে চেক আউট করে ফিরে যাব এনজিপির দিকে, কিন্তু তার আগে এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা আমরা করছি এই হোটেল সানফ্লাওয়ার থেকেই। আমরা খাবারটা ঘরে আনিয়ে নিচ্ছি, চলো দেখি এরা কি পাঠায়। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ব্রেড টোস্ট উইথ বাটার অ্যান্ড জ্যাম। হ্যাঁ, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয়, তোমাকে আলাদা করে অর্ডার করতে হবে। পার প্লেটের দাম পড়ে 70 টাকা। এইরকম 4 পিস ব্রেড থাকে পার প্লেটে।
ব্রেকফাস্ট করে আবার পোর্টারকে ডেকে মালপত্র নিয়ে আমরা চেক আউট করে এগিয়ে চললাম ভানু ভবনের উদ্দেশ্যে, কারণ গাড়ি আমাদের পিক আপ করার জন্য ওখানেই অপেক্ষা করছে। দার্জিলিংকে এবার আর একবার বাই বাই বলার পালা। তবে হ্যাঁ, আবার নিশ্চয়ই কোনো এক শীতকাল, গরমকাল, বর্ষাকাল, কোনো না কোনো ঋতুতে আবার এখানে আসবো। বাই। আমাদের দার্জিলিংয়ের ব্লগ শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে বলে রাখি, দার্জিলিংয়ের আগেও এসেছি, তাই দার্জিলিং আসার জন্য টয় ট্রেনের অভিজ্ঞতা, এখানে থাকার, ম্যাল রোডে আরও ভালো হোটেল এবং এখানে থেকে আরও কিছু অফবিট ঘুরতে যাওয়ার জায়গা, এই সব কিছু যদি দেখতে চাও সেটা পেয়ে যাবে এই দার্জিলিং প্লেলিস্টে। কালিম্পং এবং তার আশেপাশে থাকার অফবিট কিছু জায়গা পাবে এই প্লেলিস্টে। আর এই গোটা সিরিজটাকে ফলো করতে পারো এই প্লেলিস্টে। আর একটা ভিডিও এই সিরিজে বাকি আছে, এরপর দেখা হবে সেটাতেই। বাই।